যে ব্যক্তি ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছেন তার সাথে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। ক্রিকেট সংগঠক হিসেবে আমাকে হাতকড়া পড়তে হয়েছে। ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক। নাভানা টাওয়ারের মতো একটি পাবলিক প্লেসে কেন এই শুনানির ব্যবস্থা করা হলো? আসসালামু আলাইকুম, আমি সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু। 1991 সন থেকে বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। আমি উত্তরা স্পোর্টিং ক্লাবের প্রথমে ক্রীড়া সম্পাদক এবং 1996 সন থেকে 2016 সন পর্যন্ত উত্তরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। তারপরে দীর্ঘদিন 2008 থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমি কখনোই এই স্টেডিয়ামে আসিনি, যদিও আমার ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লিগে অত্যন্ত সুনামের সাথে খেলেছে, কিন্তু আমরা কখনোই এই সময়ে এই 17 বছর কালে এই ক্রিকেট স্টেডিয়ামে পা রাখিনি। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে 6ই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কার্যক্রমের সাথেই আমি এবং আমার সহযোগীবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি গ্রাউন্ডস কমিটির সিনিয়র মেম্বার, জিয়াউর রহমান তপু লজিস্টিক কমিটির সিনিয়র মেম্বার, আরিফ সিকিউরিটি কমিটির সিনিয়র মেম্বার, এসহ আরও অনেকেই দায়িত্ব পালন করে আসছে। তা আমার দীর্ঘ 35 বছরের ক্রিকেট সংগঠক হিসেবে যে দায়িত্ব পালন করে আসছি, সেটার ফলশ্রুতিতে গত বছর আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধান পরিবর্তন নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা হোটেল পূর্বানীতে আপনাদের সামনে একটি আলোচনা সভার ব্যবস্থা করেছিলাম এবং ওই আলোচনা সভায় আমরা ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছিলাম। ওই দিনই ওই অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল, যেটার আহ্বায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু এবং আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত 8ই সেপ্টেম্বর যে 4টি ক্লাব, স্পার্টানস, গোল্ডেন ইগলস, ব্লুজ এবং রেঞ্জার্স, এই 4টি ক্লাব দীর্ঘ 1 বছর যাবৎ ক্রিকেট বোর্ডের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করে ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে যখন সুরাহা পাচ্ছিল না, তখন আমাদের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়ে আমাদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছিলেন। আমরা সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা ক্রিকেট বোর্ডকে গত 12ই সেপ্টেম্বর একটি চিঠি দিয়েছিলাম ক্রিকেট বোর্ডের সিও বরাবর। আমাদের সেই চিঠির পরিপ্রেক্ষিতে 14ই সেপ্টেম্বর ক্রিকেট বোর্ড একটি 1 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল গঠন করেন, যে ট্রাইব্যুনালের প্রধান সাবেক বিচারপতি জনাব হায়দার সাহেব, ওনার নেতৃত্বে এই ট্রাইব্যুনাল গঠিত হয় এবং 15ই সেপ্টেম্বর এই ট্রাইব্যুনালের শুনানি নাভানা টাওয়ারে অনুষ্ঠিত হয়। আমার প্রথম হচ্ছে যে আমরা যেই বাংলাদেশের ক্রিকেটের সমস্ত কর্মকাণ্ড দেখি, এই মিরপুর হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হয়, সেখানে নাভানা টাওয়ারের মতো একটি পাবলিক প্লেসে কেন এই শুনানির ব্যবস্থা করা হলো সেটা আমার বোধগম্য না। যেখানে আমি কথা বলেছি, আমাদের সিকিউরিটি কমিটির যিনি এখন দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার শামীম সাহেব, তিনিও জানেন না। সিকিউরিটি কমিটির সিনিয়র মেম্বার আরিফ, তিনিও জানেন না। আমাদের এখানে কর্মরত সিকিউরিটি কমিটির সিনিয়র কোঅর্ডিনেটর বৃন্দ, এসএলও বৃন্দ কেউই জানেন না। এমনকি নিরাপত্তা রক্ষায় যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তারাও জানেন না। আমি এবং বাবু ভাই যেহেতু এই 4টে ক্লাবের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছিলাম, যার ফলে এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল এবং ট্রাইব্যুনালের শুনানির ব্যবস্থা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই আমি এই কারো পক্ষে হয়ে না, আমি সেখানে গিয়েছিলাম 15 তারিখ দুপুর 2টা 45 মিনিটে। আমাদের সেই চিঠির কপিগুলি আমি আপনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য বলছি, আপনারা এটা দেখবেন। তো সেই ট্রাইব্যুনাল
যখন কার্যক্রম শুরু করবে তার পূর্বেই কিছু ঘটনা ঘটেছিল, যেটার আমি যখন ঢুকি তখন আমি দেখতে পেয়েছি যে ওখানে বেশ কিছু লোকজনের একটা জটলা সৃষ্টি হয়েছে। তখন আমি ক্রিকেট বোর্ডের যেই ট্রাইব্যুনালটির শুনানি কার্যক্রম ক্রিকেট বোর্ডের নামানা টাওয়ারের ৫ম তলায় অর্থাৎ লিফটের 4-এ অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে আমি না উঠে আমি 6 তলায় চলে গিয়েছিলাম এবং 6 তলা থেকে সোজা আমি নিচে নেমে আমি বের হয়ে গিয়েছি। যখন আমি দেখতে পারি যেখানে একটি জটলা সৃষ্টি হয়েছে, আমি কোনো অবস্থাতেই সেই ট্রাইব্যুনালের ইভেন নামানা টাওয়ারের আমাদের ৫ম তলায় নামিয়েই নাই এবং আমি তখন নেমে আমি ক্রিকেট বোর্ডের ওই নামানা টাওয়ার ত্যাগ করি। আপনারা দেখেন এই যে সামনে ক্রিকেট বোর্ডের নির্বাচন, এই নির্বাচনের সমস্ত কর্মকাণ্ড মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। কেবলমাত্র এই ট্রাইব্যুনালের শুনানি কেন নামানা টাওয়ারে নিয়ে যাওয়া হলো এটা আমার বোধগম্য নয়। আমার ৩৫ বছরের ক্রিকেট সংগঠক হিসেবে আমাকে হাতকড়া পড়তে হয়েছে। আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার একটি খামার ছিল ভালুকায়, সেখান থেকে আমাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নিয়ে এসেছে এবং পরবর্তীতে আমাকে গুলশান থানার কাছে হস্তান্তর করেছে। আমি 2 দিন অমানবিক মানসিক এবং শারীরিক কষ্টের ভিতরে অতিবাহিত করেছি। গতকালকে আল্লাহর রহমতে আমি সিএমএম কোর্ট কর্তৃক জামিনপ্রাপ্ত হয়ে বের হয়েছি। আমার মনে হয় না যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা আর ঘটেছে কিংবা ভবিষ্যতে ঘটবে। ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে ঘিরে যেই ধরনের নোংরামি সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমি একজন কাউন্সিলর হিসেবে, আমি বর্তমানেও ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, আমি তেজগাঁ ক্রিকেট একাডেমির বর্তমানে প্রেসিডেন্ট এবং কাউন্সিলর পদপ্রার্থী এবং নির্বাচনে একজন পরিচালক হিসাবে আমার নির্বাচন করার কথা। আমি ইতিপূর্বে ওল্ড ঢাকা ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ছিলাম এই তফসিল ঘোষণার আগ পর্যন্ত, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কিংবা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, যেটা ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অত্যন্ত দুঃখজনক। যেই ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছেন তার সাথে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। সে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর না, সে ক্রিকেট বোর্ডের কোনো পার্ট না। কিন্তু আমি একজন কাউন্সিলর হয়েও আমার 61 বছর বয়স, তার সেই মামলায় সে উল্লেখ করেছে আমার বয়স 47। আমার নাম লিখেছে বোরহানুদ্দিন পাপ্পু। আপনারা জানেন আমার নাম সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমার বয়স 61 আমার এনআইডি কার্ড অনুযায়ী। তো সে আমাকে কতরূপ চিনে আমি জীবনে তাকে একবার দেখেছি, আমি জীবনে তাকে দেখিও নাই। সুতরাং এইরকম একটি ষড়যন্ত্রমূলক বিষয়ে আমাকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমার বেসিক অভিযোগটা হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে যতগুলি অভিযোগ আমাদের ক্লাবগুলোর সাথে আমরা সংশ্লিষ্ট, আমরা সবাই অভিযোগগুলি দাখিল করেছি। 15টা ক্লাবও দিয়েছে এই কিছুক্ষণ আগে, এবং আমরা যতগুলো ক্লাব পেরেছি আমরা আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আমি পারফেক্টলি সংখ্যাটা এখন বলতে পারবো না, সংখ্যাটা কতগুলি এটা নির্বাচন কমিশন বলতে পারবে, এটা আমাদের এখতিয়ার না। আমরা যেহেতু এখন ক্লাবের প্রতিনিধি হিসেবে, ক্লাবের কাউন্সিলর হিসেবে এখানে এসেছি, এই আমাদের অভিযোগটা হচ্ছে গতকালকে যেই একটি ক্লাব, এই 4টা ক্লাবের একটি ক্লাব রেঞ্জার্স 6টার সময় যেই কি বলে কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ সময় ছিল, সেটা আমরা জানতে পেরেছি যে ওখানে লেখাই আছে স্পষ্টত যে রিসিভ করেছে 8:30। আপনারা জানেন দিস ইজ এ ইউনিভার্সাল ল যে টেন্ডার বাক্স যদি 12টার সময় বন্ধ হয়, 12:05 কেউ টেন্ডার বাক্সে কেউ টেন্ডার দাখিল করতে পারে না, কিংবা পরীক্ষার হলে যদি আধা ঘন্টা পরে কেউ উপস্থিত হয়, আধা ঘন্টা পরে পরীক্ষার হলে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। এটার জন্য কোনো আলাদা রুলের দরকার নাই। সুতরাং কেন 8:30 পরে, 6টার পরে 8:30 হ্যাঁ জমা হলো এবং কোনটার পরে
যে আপনার হাইকোর্টে যে অ্যাপিল করলো আবার অ্যাপিলেটিভ স্টে করলো এইগুলো না সেইটা তো হচ্ছে বিভাগীয় দাখিল করা তো ভ্যালিড হয়ে না, সেটা হচ্ছে বিভাগীয়, সেটা জেলা এবং বিভাগীয় শুনানি, ওটার সাথে ক্লাবের শুনানির কোনো সম্পর্ক নাই। ক্লাবের সমস্ত কাউন্সিলরশিপ জমা দেওয়ার এবং বিভাগীয় জেলার কাউন্সিলরশিপ জমা দেওয়ার সময় ছিল 6টা। এটা স্পষ্ট তো লেখা আছে। রেঞ্জার্সের মালিকানা কি আপনি মানে কাউন্সিল আপনি দাবি করছেন? না না না, আমরা কোনো দাবিদার না, আমরা কোনো ক্লাবের পক্ষে বা বিপক্ষে আমরা না, আমরা কোনো ক্লাবের পক্ষে বা বিপক্ষে বলতে আসি নাই। আমরা শুধু বলতে এসেছি যে যেই সময়টায় জমা নেওয়া হয়েছে এবং ইলেকশন কমিশনের কাছে এটা পাঠানো হয়েছে সেটা বৈধ না। ভাই আমার একটা প্রশ্ন, যে আজকে যে আপনারা কমপ্লেইনটা করলেন, জি, নির্বাচন কমিশন কি আপনারা পেয়েছেন, ওনাদের সাথে কথা বলতে পেরেছেন? জি, আমরা জমা দিয়েছি। আগামীকালকে আমরা যারা অভিযোগ করেছি তাদেরকে সকাল 10টা থেকে বিকেল 5টার ভিতরে আমাদেরকে ওনারা সময় দিয়েছেন। আমরা যে যখন আসব তখন ওনারা আমাদের অভিযোগগুলি সশরীরে শুনবেন। এখানে একজন ইলেকশন কমিশনার আছেন। আচ্ছা মিঠু ভাই, জি জি, আমাদের প্রত্যেকটা ক্লাবের আমরা যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের কপি আমাদের কাছে আছে। সেই কপিগুলো আমরা আমাদের কাছে সংরক্ষিত রেখেছি। আপনাদেরকে প্রয়োজন হলে আমরা সেই কপি সরবরাহ করব। আমাকে যেই মিথ্যা অভিযোগে করা হয়েছিল সেটা হচ্ছে অপহরণের চেষ্টা, অথচ আধা ঘন্টা পরেই ওনাকে দেখা গেছে যে উনি ওখানে উপস্থিত হয়েছেন। নো, এটা বিসিবির সাথে কোনো রিলেটেডই না।